নমস্কার, দেবদত্ত বলছি, দেবদত্ত বন্দ্যোপাধ্যায়। আমি শিক্ষাগতভাবে আর পেশাগতভাবে একজন মলিকুলার বায়োলজিস্ট এবং সেল বায়োলজিস্ট। বর্তমানে ভারতবর্ষেরই একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আমি কর্মরত। কদিন ধরেই আমি করোনা ভাইরাসের ওপরে 2-4 রকমের পোস্ট করেছি, কিন্তু লাস্ট কদিন ধরে যে জিনিসটা করোনা ভাইরাস জগতে খুব আলোড়ন ফেলেছে সেটা হচ্ছে ভ্যাকসিন। তো আমার একজন শুভানুধ্যায়ী আমাকে অনুরোধ করেছেন যে এই করোনা ভাইরাস ভ্যাকসিন জিনিসটা কি, এই সম্বন্ধে বলবার। ভ্যাকসিন জিনিসটা কি সেটাতে আসবার আগে আমরা জাস্ট জেনে নিই। করোনা ভাইরাসের এই SARS-CoV-2 ভাইরাসটার জন্য অন্তত 90 রকমের ভ্যাকসিন সারা পৃথিবী জুড়ে নানান জায়গায় ডেভেলপড হচ্ছে। তার মধ্যে কিছু কিছু মেথড, কিছু কিছু টেকনোলজি এরা ইউজ করছেন যেগুলো আগে কখনো ইউজ করা হয়নি, সেগুলোর কথায় আমরা পরে আসবো। ভারতবর্ষেও বহু লোক শুরু করে দিয়েছেন, বহু কোম্পানি, বহু রিসার্চ ইনস্টিটিউট এই ব্যাপারে কাজ করতে শুরু করেছেন। অন্তত 6টা গ্রুপ তারা অলরেডি এই ডিফারেন্ট ইঞ্জেকশন তৈরি করে, ভ্যাকসিনের ইঞ্জেকশন তৈরি করে ভলেন্টিয়ার্স মানে হিউম্যানের মধ্যে শুরুও করে দিয়েছে। তো এটা আমি নেচারের ভলিউম 580 30শে এপ্রিল, মাত্র 2 দিন আগের পেপার, সেখান থেকে তুলেছি। তো ভ্যাকসিন জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার, আর ভ্যাকসিন জিনিসটা কি বুঝতে গেলে কি করে আমাদের বডিতে ইমিউনিটি তৈরি হয় সেটা জানা দরকার। ইমিউনিটি তৈরি করার জন্য কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন আমাদের বডিতে ঢোকে, এটা স্পেশালি করোনা ভাইরাসের জন্য বলেছে, কিন্তু আমরা যদি জেনারেল যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বডিতে ঢোকার পরে সে বডির মধ্যে তার অনেকগুলো কপি তৈরি করে। সেই কপিগুলো যখন আমাদের বডির সেল দেখতে পায়, এই সেলগুলো হচ্ছে যে সেলগুলোর কথা এখানে বলা হয়েছে, এপিসি বলুন, বি সেল বলুন, টি সেল বলুন, এগুলো হচ্ছে আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম রক্তে থাকে লোহিত কণিকা, শ্বেত কণিকা আর অনুচক্রিকা, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর কর্পাসেলস, প্লেটলেটস, রেড ব্লাড কর্পাসেলস, হোয়াইট ব্লাড কর্পাসেলস আর প্লেটলেটস। এগুলো হচ্ছে হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত কণিকার পার্ট। এই এপিসি, টি হেল্পার সেল, বি সেল, সাইটোটক্সিক টি সেল, এরা সব শ্বেত কণিকার পার্ট। বডির মধ্যে যখন এটা ঢোকে প্রথমেই এর দেখা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলে এক ধরনের সেল, এদের ডেনড্রাইটিক সেলও বলা হয়। এই সেলগুলো একটা দুটো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে ব্যাকটেরিয়াটার যে প্রোটিন আছে সেই প্রোটিনটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে তাদের বাইরে, সেলের বাইরে সেই প্রোটিনগুলোকে তুলে তুলে দেখাতে থাকে, দেখানোর জন্য যে আমি এই ধরনের একটা বস্তুকে হজম করেছি। সেটা কারা দেখে? সেটা দেখে মোস্টলি টি হেল্পার সেল। টি হেল্পার সেল বুঝতে পারে কাকে দেখাচ্ছে, কোন ধরনের প্রোটিনকে দেখাচ্ছে, দেখিয়ে সে আরও 2 ধরনের সেলকে সাবধান করে দেয়। একদল হচ্ছে সাইটোটক্সিক টি সেল, একদল হচ্ছে বি সেল। সাইটোটক্সিক টি সেল কী করে? চিনে নিল যে এই ধরনের প্রোটিনকে থাকলে তাকে আমাকে মারতে হবে, তো সে তখন এই ব্যাকটেরিয়াটাকে বা ভাইরাসটাকে যাকেই হোক ধরে মেরে দেয়। আর বি সেল কী করে? বি সেল এই দেখে নেয় কোন সেলের কোন প্রোটিনের জন্য আমাকে অ্যান্টিবডি তৈরি করতে হবে, সে ডিফারেন্ট অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডিগুলো ওই জীবাণু বা জার্ম তার গায়ে গিয়ে বাইন্ড করে আরও কিছু প্রসেস আছে, করে মরে যায়। শুধু মরে যায় না, এটা তো তাৎক্ষণিক ব্যাপার, তখনকার মতন হলো। তারপরে যেটা হয়, এই বি সেলগুলো কিন্তু জমা হয়ে থাকে বডির মধ্যে, যারা জানে যে এই প্রোটিনটা বাইরে দেখলে আমাকে তাকে ওই অ্যান্টিবডি তৈরি করতে হবে। তো যার জন্য তখন এই মেমারি সেল তৈরি হয়, সেই মেমারি সেলগুলো বডির মধ্যে তৈরি হয়ে থাকে। এই জিনিসটাকে বলা হয় ইমিউনিটি। ভ্যাকসিনেতে ঠিক এই মেথডটাকে কাজে লাগানো হয়। তার আগে বলে নিই, এই যে মেথডটা এখানে দেখানো হয়েছে, যে পার্টিকুলার এক্সাম্পলটা এখানে দেখানো হয়েছে, সেটা কিন্তু SARS-CoV-2 ভাইরাসের জন্য। এখানে ভাইরাসটা AC2 রিসেপ্টার দিয়ে ঢোকে, তার মধ্যে একটা RNA থাকে। এটা আমার প্রথম ডিসকাশনটাতে খুব ডিটেলে আলোচনা করেছি। এই ভাইরাসটা যখন মাল্টিপল কপি তৈরি করে ফেটে বেরিয়ে আসে এবং তারপর যখন তার অ্যান্টি ডেনড্রাইটিক সেলের সঙ্গে দেখা হয়, তখন ঠিক সেইভাবে জিনিসটা কাজ করতে শুরু করে। কারণ কথা হচ্ছে এই লড়াইটাতে কে জিতবে সেটার উপর ডিপেন্ড করে যে একজন পেশেন্ট সে সুস্থ হয়ে ফিরবেন না। তো সেটা ডিপেন্ড করে কার ইমিউনিটি কত জোরালো, সে কত তাড়াতাড়ি এই প্রসেসটাকে তৈরি করতে পারছে এই ব্যাপারটার উপরে। এবার দেখা যায় কত রকমের ভ্যাকসিন হতে পারে। নানা রকমের ভ্যাকসিন তৈরি হয়। ভাইরাসের রিলেটেড ভ্যাকসিন, ভাইরাস মিডিয়েটেড ভ্যাকসিন, তার মধ্যে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, উইকেন্ড ভাইরাস, এগুলো কোনটা কি আমি এর পরের স্লাইডে সব বলবো। ভাইরাল ভেক্টর দিয়ে করা যেতে পারে, তার দুটো ভাগ হয়, রেপ্লিকেটিং আর নন রেপ্লিকেটিং।
নিউক্লিক অ্যাসিড ঢুকিয়ে করা যেতে পারে, সেটা ডিএনএ ঢোকাতে পারা যায় বা আরএনএ ঢোকাতে পারা যায়, অথবা প্রোটিন বেসড, যাতে কোনো একটা প্রোটিন সাব ইউনিটকে ঢোকানো যায় বা একটা ভাইরাস লাইক পার্টিকেল তৈরি করে ঢোকানো যায়। আর নিচের গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই শুধুমাত্র ভাইরাস ঢোকানোর কাজ করছে অ্যাবাউট 7টা কোম্পানির মতন। ভাইরাল ভেক্টর ঢোকানোর কাজ করছে অনেক বেশি, অ্যাবাউট 25-26টা কোম্পানি। নিউক্লিক অ্যাসিড দিয়ে কাজ করছে অ্যাবাউট 20টা কোম্পানি, প্রোটিন বেস দিয়ে কাজ করছে অ্যাবাউট 33টা কোম্পানি। সো এটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছে যে সারা পৃথিবীতে কত ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট সায়েন্টিস্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার আসুন একটা একটা করে ভাইরাসের আলোচনাগুলো করে ফেলি। ভাইরাস ভ্যাকসিনটা কি জিনিস? একটা গোটা ভাইরাসকে আপনার বডিতে ঢোকানো হবে, কিন্তু একটা গোটা ভাইরাস ঢোকালে সেই ভাইরাসটাই তো সর্বনাশের মূল, তাকে একটা বডিতে ঢোকাবো কী করে? তার জন্য ভাইরাসটাকে উইকেন্ড করা হয় অথবা ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। উইকেন্ড করা হয় কি করে? সেই ভাইরাসটাকে ল্যাবরেটরিতে হিউম্যান সেলের মধ্যে দিয়ে বারবার হিউম্যান সেলের মধ্যে দেওয়া হয়, সেখানে হিউম্যান সেলেতে এটা অ্যাটাক করে অনেকগুলো ভাইরাস তৈরি করে, তাই দিয়ে আবার কিছু হিউম্যান সেলকে আলাদা করে অ্যাটাক করা হয়। কোনোটাই হিউম্যান বডিতে না, সবই হিউম্যান সেল আলাদা করে নিয়ে পেট্রি ডিশের উপরে করা হয়। করতে করতে একসময় এই ভাইরাসটাতে এমন কিছু মিউটেশন তৈরি হয় যখন ওদের আক্রমণ ক্ষমতা বা যেটাকে বলা হয় ভিরুলেন্স সেটা কমে যেতে থাকে, সেটাকে বলা হয় উইকেন্ড ভাইরাস। তো পুনার যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার নাম আমরা বারবার শুনছি, যারা অলরেডি ভ্যাকসিন বানাতে শুরু করে দিয়েছে, তারা এই মেথডটাকে নিয়েছে, উইকেন্ড SARS-CoV ভাইরাসটাকে নিয়েছে। তারা একটা জেনেটিক কোডকে অল্টার করে দিয়েছে যাতে ওটার প্রোটিনগুলো আর ভালো করে না তৈরি হতে পারে, করে এবার সেইটা ভ্যাকসিন হিসাবে ইউজ করা হবে বডির মধ্যে। হলে কি হবে, এই ভাইরাসটা বডির মধ্যে গিয়ে মাল্টিপল তৈরি করবে, কিন্তু ভাইরাসটা যেহেতু উইকেন্ড সেহেতু ভাইরাসটা রোগটা তৈরি করবে না, কিন্তু খালি ওর প্রোটিনগুলো বডির মধ্যে দেখাতে থাকবে যে আমি এই ভাইরাস, এই আমার প্রোটিন। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সেই ভাইরাসটাকে হজম করে তার প্রোটিনগুলোকে বাইরে দেখাবে কাকে? ওই আগেরটাতে যেটা বলেছিলাম, টি হেল্পার সেল, বি সেল, সাইটোটক্সিক টি সেল, এরা দেখবে। দেখে তারা তখন রেডি হয়ে যাবে যে একে আমাকে মারতে হবে, করে তখন ইমিউন রেসপন্সটা তৈরি হয়। ইনঅ্যাক্টিভ ভাইরাস যেটা, ইনঅ্যাক্টিভ ভাইরাসের মধ্যে করা হয় কি, ভাইরাসটাকে ফর্মালডিহাইড বা গরমেতে মেরে ফেলা হয়, কিন্তু খোলটা পুরো থাকে, স্ট্রাকচারটা পুরো থাকে, কিন্তু ভেতরে আর ডিএনএটা থাকে না, ফলে ভাইরাসটা একটা থেকে দুটো মাল্টিপ্লাই করতে পারে না। তো এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস। এই দু ধরনের জিনিস দিয়েই কাজ চলে। এই মিজলস, পোলিও এসব ভাইরাস এইভাবেই তৈরি, ভাইরাসের ভ্যাকসিন এইভাবে তৈরি করা হয়েছে। সেকেন্ড হচ্ছে ভাইরাল ভেক্টর মেশিনস। ভাইরাল ভেক্টর মেশিন এতে করা হয় কি, আচ্ছা তার আগে বলে নিই, 7টা টিম এই গ্রুপে এই পদ্ধতিতে কাজ করছে। ওকে, ভাইরাল ভেক্টর মেশিনে কি করা হয়, অ্যাবাউট 25টা গ্রুপ এই ধরনের জিনিসে কাজ করছে। এতে উইকেন্ড মিজলস ভাইরাস, মিজলস মানে হাম, মিজলস ভাইরাস নেওয়া হয় উইকেন্ড, যেটা আপনার শরীরে হাম বা কোনো মিজলস তৈরি করবে না, অথবা নন রেপ্লিকেটিং ভাইরাল নেওয়া হয়, যেটা ধরা যাক অ্যাডিনো ভাইরাস নেওয়া হয়। অ্যাডিনো ভাইরাস পশু পাখির মধ্যে রোগ সৃষ্টি করে কিন্তু মানুষের মধ্যে করে না। তো এরকম একটা ভাইরাস নেওয়া হয়। তার মধ্যে এই করোনা ভাইরাসের ধরুন স্পাইক জিনটাই তো সব থেকে বাইরে থাকে, আর এই জিনটাকে দিয়েই চিনতে পারা যায় যে এটা করোনা ভাইরাস। তো এই স্পাইক জিনটাকে, এই ভাইরাসের যে ভেতরে যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোম থাকে না, এতে ছোট্ট একটা ডিএনএ পার্ট থাকে বা আরএনএ পার্ট থাকে, তার মধ্যে করোনা ভাইরাসের জিনটাকে আটকে দেওয়া হয়, এটাকে বলা হয় ক্লোন করে দেওয়া হয়। করে দেওয়ার পর এই ভাইরাসটাকে যখন বডির মধ্যে ঢোকে তখন ভাইরাসটা রেপ্লিকেট করবে, কিন্তু যেহেতু এই ভাইরাসটা উইকেন্ড, এ কোনো রোগ তৈরি করবে না। আর এই ভাইরাসটা যদিও অন্য জাতের, এই ভাইরাসটা অ্যাকচুয়ালি মিজলস, হামের ভাইরাস, কিন্তু তার মধ্যে আমি করোনার স্পাইক জিনটাকে ঢুকিয়ে দিয়েছি, দেওয়ার ফলে বাইরে স্পাইকগুলো তৈরি করে অনেকটা করোনা ভাইরাসের মতন দেখতে হয়েছে। এটা ঠিক করোনা ভাইরাস তৈরি হয়নি, কিন্তু অনেকটা করোনা ভাইরাসের মতন তৈরি হয়েছে, বলতে পারেন মিজলস ভাইরাস, যার গায়ে কিছু করোনার চিহ্ন আছে। দেখে এবারে আবার আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সেগুলোকে খেয়ে তার প্রোটিনগুলোকে বাইরে নিয়ে গিয়ে দেখালো তার মধ্যে স্পাইক প্রোটিনও থাকবে, ফলে ঠিক আগে যেরকম বলেছিলাম সেইভাবে ইমিউনো রেসপন্সটা তৈরি করছে। এরপর আসা যাক নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন। নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিনের রাস্তাতেও 20টা টিম কাজ করতে শুরু করে দিয়েছে। এখানে করা হয় কি, ওই যে আগে যে ডিএনএটা এখানে ঢোকানো হয়েছিল ভাইরাসের খাপে, এবার আর ডিএনএটাকে ভাইরাসের খাপে ঢোকাবো না, গোটা ডিএনএটাকে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। সেই সেলের মধ্যে এই ডিএনএটা ডিফারেন্ট প্রোটিন তৈরি করবে, যেহেতু এখানে স্পাইক জিনটাকে আমি ঢুকিয়ে রেখেছি ডিএনএর মধ্যে, এই স্পাইক জিনটাও তার স্পাইক প্রোটিন তৈরি করবে, কিন্তু গোটা ভাইরাসটা তৈরি করবে না। এটা খুব ইম্পর্টেন্ট কথা, শুধু স্পাইক প্রোটিনটা তৈরি করবে। কাজে এই স্পাইক প্রোটিনগুলোকে অ্যান্টিবডি, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আবার এটাকে হজম করে এর পার্ট বাইরে দেখাবে,
যে এইরকম কোনো প্রোটিন দেখলে তাকে আমাকে মারতে হবে, আমার বডি জেনে গেল। ওকে, তো এরকম ডিএনএও এভাবে তৈরি করা যেতে পারে, আরএনএ ভ্যাকসিনের জন্য আরএনএ দিয়েও এইটা কাজটা করা যেতে পারে। সো ডিএনএ আরএনএ ভ্যাকসিন, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিনের রাস্তা। এরপরে যাব প্রোটিন বেসড ভ্যাকসিন কি কি হতে পারে। প্রোটিন বেসড ভ্যাকসিনেতে আবার একটা গোটা প্রোটিন ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 28টা টিম, 28 টিমস আর ওয়ার্কিং অন দিস ভ্যাকসিন। 28টা টিম এই কাজ করছে। তাদেরও এই স্পাইক প্রোটিন বা এম প্রোটিন, এটাও ভাইরাসের বাইরের একটা প্রোটিন। আমার ব্যাড নিউজ বলে একটা, ব্যাড নিউজ র্যাপটিনা প্রোটিন বলে একটা ভিডিও আছে, তার মধ্যে পেয়ে যাবেন এম প্রোটিনটাও কী কাজ করে। এটাও করোনা ভাইরাসের একদম বাইরের খোলসটার উপর থাকে, ছালটার উপরে থাকে। তো এই স্পাইক প্রোটিনগুলোকে যদি বডির মধ্যে ঢোকানো হয়, তখন আবার সেই স্পাইক প্রোটিনগুলোকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আবার ধরবে, ধরে আবার সেই ইমিউন রেসপন্স তৈরি করবে। আরেকটা মেথড হচ্ছে ভাইরাস লাইক পার্টিকেলস। ভাইরাস লাইক পার্টিকেলে কী তৈরি করা হয়, এই যে করোনা ভাইরাসের মতন দেখতে একটা পার্টিকেল তৈরি করা হয় ল্যাবরেটরিতে, যার মধ্যে কোনো ডিএনএ বা আরএনএ কিচ্ছু নেই। ফলে হবে কি, এই ভাইরাসটা বডির মধ্যে ঢুকতে পারবে, কারণ স্পাইক প্রোটিন আছে, ঢুকতে পারবে, কিন্তু ভেতরে ঢুকে সে মাল্টিপল কপি তৈরি করতে পারবে না, নিজেকে মাল্টিপল, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এই জিনিসটা করতে পারবে না। কিন্তু তার বদলে হবে কি, ওই অল্প কিছু ভাইরাসকে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল খেয়ে হজম করে তার প্রোটিনগুলোকে বাইরে দেখিয়ে অন্যান্য সেলকে সতর্ক করে দিতে পারবে যে এই স্ট্রাকচারটা দেখলে তার জন্য অ্যান্টিবডি তৈরি করে ফেলো। তো বডির ভেতরে বি সেল, যেগুলোকে বলেছিলাম বি লিম্ফোসাইট, এক ধরনের শ্বেতকণিকা, আরেকবার বলে নিই, তারা তখন অ্যান্টিবডিটা তৈরি করবে। সেই অ্যান্টিবডি ওই ভাইরাসগুলোকে যখন করোনা ভাইরাসের অ্যাটাক হবে, তখন তাকে বাইন্ড করে তাকে মেরে ফেলবে। এখন কথা হচ্ছে, ব্যাপারটা শুনতে খুব সোজা লাগলো, কিন্তু অনেকগুলো স্টেপ পেরিয়ে এই জায়গাতে আসতে হয়। কি কি চ্যালেঞ্জ মোটামুটিভাবে ফেস করা যায়? সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেফটি অ্যান্ড টক্সিসিটি। যে কোনো ওষুধই যখন বাজারে বেরোয়, তার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সেফটি অ্যান্ড টক্সিসিটি। ওষুধটা কাজ না করুক সেটা একটা ব্যাপার, কিন্তু ওষুধটা যদি লোককে অসুস্থ করে দেয় বা লোককে মেরে ফেলে, পেশেন্টকে মেরে ফেলে, তাহলে ব্যাপারটা আরও ক্ষতিকারক। যার জন্য সেফটি অ্যান্ড টক্সিসিটির প্রশ্নটাতে কোনো সরকার, কোনো দেশের কোনো গভর্নমেন্ট কখনো কোনো রকম আপোষ করে না, কোনো কম্প্রোমাইজ করে না। সেফটি অ্যান্ড টক্সিসিটিটা খুব ডিটেলে দেখতে হয়, যাতে ওই ভ্যাকসিনটা বডিতে গিয়ে কোনো উল্টো এফেক্ট না করে ফেলে। দ্বিতীয় কথা হচ্ছে, যতই আমরা বানাই না কেন, ওষুধই বানাই, ট্যাবলেটই বানাই, আর ভ্যাকসিনই বানাই, আর ইঞ্জেকশনই বানাই, যাই বানাই, সেগুলো ল্যাবরেটরিতে দেখা হয় অ্যানিম্যালের ওপরে। র্যাটের ওপর দেখা হতে পারে, মাইসের ওপরে দেখা হতে পারে, বাঁদরদের ওপর দেখা হতে পারে, গিনিপিগের ওপর দেখা হতে পারে, অনেকের ওপর দেখা হয়। সেখানে যদি বা কাজ করে, তার কোনো গ্যারান্টি নেই যেটা হিউম্যানে কাজ করবে। খানিকটা আভাস পাওয়া যায়, করতে পারে কি পারে না, সেই বুঝে আমাদের এগোতে হয়। এবার সেটা হিউম্যানেতে কাজ করলো তো ভালো, অনেক ক্ষেত্রেই দেখা যায় একটা কোনো ড্রাগ হিউম্যানেতে কাজ করছে না। এই হিউম্যানেতে যখন টেস্ট করা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ক্লিনিক্যাল ট্রায়াল। যখন একেবারেই সোজাসুজি মানুষের মধ্যে প্রয়োগ করে দেখা হবে যে অসুখটাকে সারাতে পারছে কিনা। তো তৃতীয় কথা হচ্ছে ডিউরেশন অফ দ্য এফিকেসি। যদি বা কাজ করে ভ্যাকসিনটা, কতদিন ভ্যাকসিনটা থাকবে, বছরে কতবার নিতে হবে আমাকে। যদি এমন হয় যে একটা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করলাম যেটা 1 সপ্তাহ থাকে, তাহলে কোনো কাজই হবে না, 1 সপ্তাহ বাদে বাদে ইঞ্জেকশন নিতে হবে। যদি একটা ভ্যাকসিন দেখা যায় যে অ্যাটলিস্ট 6 মাস থাকে, তাহলে বেটার। 6 মাসে একবার। আমরা ছোটোবেলায় কলেরার ইঞ্জেকশন নিতাম বছরে একবার, যখন সেই কলেরা আসতো, বা পক্সের ভ্যাকসিন নিতাম বছরে একবার। তো এই ভ্যাকসিনগুলো, কোনো ভ্যাকসিন আছে লাইফ লং, কোনো ভ্যাকসিন আছে 6 মাস থাকে, 1 বছর থাকে। তো ডিউরেশন অফ দ্য এফিকেসি আরেকটা পয়েন্ট। এবার লাস্ট পয়েন্টটাতে আসি, ইন্ডাস্ট্রিতে কোথায় কোথায় কী কী কাজ চলছে। 70% অফ দ্য গ্রুপস তারা এই কাজেতে নেমে পড়েছে। আচ্ছা, এবারে ক্লিনিক্যাল ট্রায়ালসের মধ্যে 70টা ভ্যাকসিন ডেভেলপমেন্টে আছে, 3টে ভ্যাকসিন হিউম্যান টেস্টিংয়ে চলে গেছে। মোটামুটিভাবে আশা করা যাচ্ছে 18 মাসের মধ্যে একটা ভ্যাকসিন রেডি হয়ে যাবে ইন জেনারেল। নর্থ আমেরিকাতে অ্যাবাউট 35টা কোম্পানি কাজ করছে, চায়নাতে অ্যাবাউট 10-12টা কোম্পানি কাজ করছে, ইউরোপেও 12-13টা কোম্পানি, অস্ট্রেলিয়া এবং আদার এশিয়াতেও 12-13টা কোম্পানি কাজ করছে। শুধু লিডিং গ্রুপগুলোর কথা এখানে ধরা হয়েছে, এছাড়া অন্যরাও করে থাকছে। শেষ পয়েন্ট হচ্ছে, ইন্ডিয়াতে করোনা ভ্যাকসিন তৈরি করার স্টেজটা এখন কি? 6টা কোম্পানি কাজ করছে, তার মধ্যে জাইডাস ক্যাডিলা আছে। জাইডাস ক্যাডিলা 2 রকমের ভ্যাকসিন তৈরি করছে, ভাইরাল ভেক্টর আর ডিএনএ ভ্যাকসিন। ভাইরাল ভেক্টরটা এখনো পর্যন্ত অ্যানিম্যালে টেস্ট করা হয়েছে, ডিএনএ করা চলছে, আর ডিএনএ ভ্যাকসিনটা
এখন অ্যানিমালেতে ভালো রেজাল্ট দেখিয়েছে, ওটা ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার চেষ্টা চলছে, হিউম্যান ট্রায়ালে। কোনোটারই এক্সপেক্টেড ডেট অফ লঞ্চ অফিসিয়ালি ডিক্লেয়ার করা নেই, কিন্তু আশা করা যায় যখন এই স্টেজে গেছে 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। সেরাম ইনস্টিটিউট অফ ভ্যাকসিন, যেটার নাম এখন খুব শোনা যাচ্ছে, ওরা ওই উইকেন্ড ভাইরাস যে মেথডটা আমরা প্রথমে ডিসকাস করেছিলাম সেই মেথডটা নিয়ে ওরা কাজ করছে। ওরা খুবই সাহসী বলবো এ ব্যাপারে, কারণ ওরা ক্লিনিক্যাল ট্রায়ালে পুরো যাওয়ার আগেই প্রোডাকশানে দিয়ে দিয়েছে। আমাদের এই সেরাম ইনস্টিটিউট অফ ভ্যাকসিনের থেকে প্রেস রিলিজে বলা হয়েছে যে ওরা এই রিস্কটা নিতে রাজি। ওরা স্ট্রেট প্রোডাকশানে চলে গেছে, গিয়ে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সাথে কোলাবোরেশনে কাজ চলছে। তো ওরা এই মেথডটা দিয়ে কাজ করছে এবং ওরা আশা করছে ক্লিনিক্যাল ট্রায়ালটা সাকসেসফুল হবে। তো খুবই সাহসী পদক্ষেপ। যদি না হয় তাহলে প্রচুর টাকা লসের মুখোমুখি হতে হবে। যাই হোক, ওই অক্সফোর্ডের যে গ্রুপটি কাজ করছে তারা ভীষণই অভিজ্ঞ গ্রুপ। সারা গিলবার্ট এর আগে ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আমি যদ্দূর জানি, যদ্দূর মনে পড়ছি, ইবোলা ভাইরাসের ভ্যাকসিন ওই ইনস্টিটিউট থেকেই বেরিয়েছিল। যদি তা হয় তাহলে অক্টোবরের মধ্যে কিন্তু আমরা একটা ভ্যাকসিন পেয়ে যাব। এছাড়া ভারত বায়োটেক, তারা ভাইরাল ভেক্টরের উপরে কাজ করছে। আরও বায়োলজিক্যাল ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস আর মিনভ্যাক্স এরাও কাজ করছে। মিনভ্যাক্স আবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের সঙ্গে এদের যোগাযোগ আছে যদ্দূর আমি জানি। তো সব মিলিয়ে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি এইটা আমাদের সব থেকে আসার কথা, যদি ক্লিনিক্যাল ট্রায়ালটা সাকসেসফুল হয় তাহলে এই প্রোডাকশনটা আগেই এসে যাবে এবং অক্টোবরের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব। শেষে বলি, এই পুরো জিনিসটার মধ্যে এই লাস্ট পার্টটা আমি ফার্মাসিউটিক্যাল জার্নাল সেখান থেকে নিয়েছি, আর পুরো বেসিক ব্যাপারটা নেচার থেকে নিয়েছি। আরেকবার তাদের কাছে ঋণ স্বীকার করে নিই। আর আমাকে এই ইনফরমেশনগুলো পাঠাতে হেল্প করেছেন ডক্টর সুশান্ত রায়চৌধুরী, ডক্টর নন্দন জানা আর ডক্টর মানস পাঠক। ধন্যবাদ। আশা করি আপনাদের কাজে লাগবে এই ভিডিওটা। যদি লাগে জানাবেন। ধন্যবাদ।